शुरू करो। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ তোমরা করোনাকালীন সময়ে তোমাদের সুযোগ হয়েছে অনলাইনে ক্লাস করার। তো আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। আমি সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক অর্থনীতি, সাবিনা ইয়াসমিন আমার নাম। তো তোমরা যে যেখানে আছো ক্লাস করো, সুন্দর করে ক্লাস করো আর মনোযোগ সহকারে। তোমরা অবশ্যই খাতা, কলম এবং বই, যে কোনো রাইটারের বই একটা নিয়ে বসে যাও। তোমরা মনে করবা যে আমরা ক্লাসরুমে আছি, এভাবেই তোমরা আমারটা ফলো করো এবং বইটা একটু নাও, দেখো, খাতায় লিখে রাখবা। তো আজকে আমি তোমাদের প্রথমে আর পরিচিতি পর্ব যাচ্ছি না, যেটুকু আমি বললাম তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না বা তোমাদের সাথে সেভাবে কথা বলা হচ্ছে না। তো আমি ক্লাসের যেহেতু সময় স্বল্পতা, বিভিন্ন রকম সমস্যার জন্য আমি মুখ পাঠিয়ে চলে যাচ্ছি। তো আজকে আমাদের অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায়টা আমি আলোচনা করব। সেই অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমাদের প্রথমত মৌলিক সমস্যা হচ্ছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। কিন্তু এর আগে আমি তোমাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা জানার আগে তোমাদের অর্থনীতি কি এর সম্পর্কে একটু বলি। অর্থনীতি অর্থনীতি শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওকোনমিয়া। ইকোনমিক্স বা অর্থনীতি এটা হচ্ছে গ্রিক শব্দ, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওকোনমিয়া। এটা হচ্ছে গ্রিক শব্দ। তাহলে অর্থনীতি শব্দ ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স, এটা প্রাচীন শব্দ। ওকোনমিয়া শব্দ থেকে, গ্রিক শব্দ ওকোনমিয়া শব্দ থেকে অর্থনীতি এসেছে। তো ওকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। গার্হস্থ্য পরিচালনা, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। তো যার এই আজকের সময় পরিবর্তনের সাথে ওকোনমিয়া শব্দটি গার্হস্থ্য পরিচালনা, সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই গ্রিকের সেই সময়ের গণ্ডি পেরিয়ে অর্থনীতি আজকে আন্তর্জাতিকভাবে জটিলভাবে জড়িয়ে পড়েছে। অর্থনীতিকে একটি সামাজিক বিজ্ঞান বলা হয়। অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান, তাই এটি সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থনীতিকে একটি সামাজিক বিজ্ঞান বলা হয়
এবং এটি সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থনীতির জনক কে জানো? অর্থনীতির জনক হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি 1776 সালে একটা গ্রন্থ লেখেন। 1776 সালে একটা গ্রন্থ লেখেন যার নাম হচ্ছে An Inquiry into the nature and cause of the wealth of the nation. 1776 সালে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ একটা থিওরি আবিষ্কার করেন যে an inquiry into the nature and cause of the wealth of the nation। সে এভাবে একটা সংজ্ঞা দিয়েছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি সম্পর্কে অনুসন্ধান করে। কি বলেছেন? যে অর্থনীতি একটি বিজ্ঞান। অর্থনীতি একটি বিজ্ঞান যা জাতিসমূহ সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। অর্থনীতি একটি বিজ্ঞান যা জাতিসমূহ সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। তিনি অর্থনীতিকে একটি সম্পদের বিজ্ঞানও বলে অভিহিত করেছেন। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেও অভিহিত করেছেন। তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। এর অর্থ হচ্ছে সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা। সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা। তাহলে যে অ্যাডাম স্মিথ বলেছেন 1776 সালে একটা গ্রন্থ লিখেছেন যে An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations। সে বলেছে অর্থনীতি একটি বিজ্ঞান যা জাতিসমূহ সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। আবার বলছেন যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। এর অর্থ সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা। এবং আমার আধুনিক অর্থনীতিবিদ প্রফেসর এল রবিনস একটা সংজ্ঞা আমরা আলোচনা করব। যেহেতু অনেক অর্থনীতিবিদ অনেক সংজ্ঞা দিয়েছেন, তোমাদের সহজের জন্য আমি দুই একটা সংজ্ঞা তোমাদেরকে আলোচনা করছি। প্রফেসর এল রবিনস এর মতে প্রফেসর এল রবিনসের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহারযোগ্য, যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে কি বলছে? যে অসীম অভাব। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব
অভাব ও সীমাবদ্ধ সম্পদের মধ্যে অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করেন। মানুষের আচরণ বিশ্লেষণ করে। তাহলে অর্থাৎ প্রফেসর এল রবিনসের সংজ্ঞায় আমরা অসীম অভাব, অভাবটা অসীম, আর বিকল্প ব্যবহারযোগ্য এবং দুষ্প্রাপ্য সম্পদ তিনটে জিনিস পাই। তাহলে অর্থনীতি দুষ্প্রাপ্য, এবং তিনি অর্থনীতিকে কিন্তু দুষ্প্রাপ্য বিজ্ঞানও বলে অভিহিত করেছেন। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা তিনটে জিনিস পাই। একটা হচ্ছে অভাব অসীম, অভাব অসীম। দুই নম্বর কি সম্পদ সীমিত বা দুষ্প্রাপ্যতা বা সীমিত সম্পদ, সীমিত সম্পদ। এবং তিন নম্বর হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার সম্ভব, সম্পদের বিকল্প ব্যবহার সম্ভব, ব্যবহার সম্ভব। তাহলে এল রবিনসের সংজ্ঞা বলতে যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে। এক নম্বর হচ্ছে যে সেই বিশ্লেষণ থেকে আমাদের বলেছেন যে একটা হচ্ছে অসীম অভাব বা অভাব অসীম, সীমিত সম্পদ বা সম্পদের দুষ্প্রাপ্যতা, এবং তিন নম্বর হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। এবার আমরা আরেকজন অর্থনীতিবিদ এর সংজ্ঞা আলোচনা করি। অধ্যাপক কেইনসের মতে, অধ্যাপক কেইনসের মতে, কেইনস এর মতে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার, দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার, দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার, দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার এবং সমাজে আয় ও নিয়োগের ব্যবস্থায় বা নিয়োগ ব্যবস্থার আলোচনাই হচ্ছে অর্থনীতি। সমাজে আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনায় অর্থনীতি, আলোচনায় অর্থনীতি। কেইনসের মতে কি বলছে যে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার এবং সমাজে আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনাই হচ্ছে অর্থনীতি। তো আমরা এখন অর্থনীতির যে সংজ্ঞাগত দিকে, যে আমরা প্রথমে যে বৈশিষ্ট্যটা পেয়েছি যে অর্থনীতি মৌলিক যে সমস্যাটা, আমরা কিন্তু এই সংজ্ঞা থেকে আমরা পেয়ে গেছি। মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? এটা হচ্ছে অসীম অভাব। আমরা তোমাদের সাথে এবার অসীম অভাব সম্পর্কে আলোচনা করব। অসীম অভাব, অসীম অভাব বা আনলিমিটেড ওয়ান্ট, আনলিমিটেড ওয়ান্ট অর্থাৎ অভাব অসীম, অসম্ভব চাহিদা, কোনো লিমিটেড নেই, সীমা নেই, অসীম অভাব। অভাবটা কি?
মানুষের কোনো অভাব, মানুষের অভাব কোনো শেষ নেই। মানুষের অভাবের শেষ আছে? শেষ নেই। অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের একটি অভাব পূরণ হলে আরেকটি অভাবে তার সাথে দেখা করে বা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। যেমন একজন মানুষের খাবারের অভাব, খাবারের অভাব পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার বস্ত্রের অভাব হয়, বস্ত্রের অভাব সঙ্গে সঙ্গে তারা বাসস্থানের প্রয়োজন অনুভব করার অভাব, এভাবে তাকে শিক্ষার অভাব, এভাবে করে নিত। যদি সে আজকে পোলাও সাদা ভাত খাওয়ার অভাব পূরণ হয়, তাহলে তার পরের দিনই বা কিছুদিন পরে তাকে পোলাও খেতে ইচ্ছে করবে, এবং যখন পোলাও খাওয়ার পরে সে তখন ওই পোলাও খাওয়া অভ্যস্ত হয়ে গেছে, তখন তাকে পোলাও, বিরিয়ানি, তারপরে মুরগির রোস্ট বা চাইনিজ, পিৎজা, এই ধরনের তার আরো উন্নত রকমের চাহিদা তার সৃষ্টি হবে, অর্থাৎ অভাব তাকে দেখা দিবে। তাহলে অভাব হচ্ছে কি? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। অভাবটা কি? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, নামই হচ্ছে অভাব। বস্তু বা অবস্তুগত সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারে, তাই এই সব উপাদান পাওয়ার জন্য প্রয়োজনীয়তা অনুভব করে। এইসব দ্রব্য পাওয়ার জন্য মানুষ প্রয়োজনীয়তা অনুভব করে, ফলে সৃষ্টি হয় অভাববোধ। সুতরাং যেসব বস্তুগত বা অবস্তুগত সামগ্রী মানুষের অভাবকে মেটাতে পারে, মানুষের অভাবকে মেটাতে পারে যা পাওয়ার জন্য, তা পাওয়ার জন্য আকাঙ্ক্ষাকেই হচ্ছে অভাব বলে। তা পাওয়ার জন্য আকাঙ্ক্ষাকে অভাব বলে। সামগ্রিক অর্থে অভাবটা কি? সামগ্রিক অর্থে হচ্ছে অভাবটা অসীম। কেননা মানুষ একটি পেয়ে থাকলে অন্যটি চাইতে থাকে, একটি পেলে অন্যটি চাইতে থাকে, তার চাওয়ার জন্য কোনো শেষ নেই। চাহিদা যেন মানুষের ছায়ার মতো ঘুরে বেড়ায়, যেমন মানুষের সাথে ঘুরে বেড়ায়, যেমন ছায়া যেমন মানুষকে পিছু ছাড়ে না, তেমনি চাহিদাও বা অভাবও মানুষের পিছু ছাড়ে না। ছায়া যেদিকে ঘোরে, মানুষ যেদিকে ঘুরে ছায়া যেমন ঘুরে, তেমনি মানুষও অভাবও মানুষের পিছু ছাড়ে না। শুধু পিছুই ছাড়ে না, মানুষকে তাড়িত করে। হ্যাঁ, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, এভাবে করে অভাব কিন্তু মানুষের শুধু তার ছায়ার মতনই থাকে না, তা হচ্ছে প্রতিনিয়ত মানুষকে তাড়া করে। এক কথা কিন্তু মানুষের প্রয়োজন সীমিত কিন্তু না, মানুষের প্রয়োজন সীমিত নয়, এসব প্রয়োজন প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। মানুষের প্রয়োজন সীমিত নয়, এসব প্রয়োজন প্রতিনিয়তই বাড়ছে এবং তা পরিবর্তিত হচ্ছে। শুধু প্রতিনিয়তই বাড়ছে না, তা আবার প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। তাই বলা যায় মানুষ কখনোই পরিতৃপ্ত হতে পারে না, এবং যার যত আছে তার তত চাই। তাহলে কি বোঝা যাচ্ছে? যে অভাবটা অসীম। তোমরা বুঝতে পেরেছো যে যার যত আছে তার তত চাই, অভাবের কোনো শেষ নেই। অভাব হচ্ছে আনলিমিটেড, মানে অসীম। আমরা এই মুহূর্তে বসেছি, আমাদের হাজারো অভাব, একটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আরো আরো অনেক অনেক অভাব আমাদের আসবে। তাই বলছে যে, এবং সেটা শুধু বাড়ছে না, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আজকে আমার এটা অভাব পূরণ হলো, কালকে অন্যটার অভাব লাগবে। তাহলে কি যাচ্ছে? আমার ভাত মাংসের অভাব পূরণ হয়ে গেলে আমার রেডিও টেলিভিশনের প্রয়োজন হবে, এটা প্রয়োজন হওয়ার পরে আমার বিলাসবহুল বাড়ি অট্টালিকা দরকার। তাহলে কি হচ্ছে? যে আমাদের অভাব কিন্তু নির্দিষ্ট কোনো গণ্ডির ভিতরে না, আমাদের অভাব কিন্তু পরিবর্তিত এবং এবং তা ক্রমাগতই বাড়ছে। এবং তাই বলা যায় মানুষ কখনোই পরিতৃপ্ত পাবে না, মানুষ কখনোই পরিতৃপ্ত পাবে না বা হতে পারবে না। যার যত আছে তার তত চাহিদা, যার যত আছে তত চাইবে। তাহলে তোমরা অসীম অভাবটা বুঝছো, যে যার মানুষ কখনোই পরিতৃপ্ত হবে না, যার যত আছে সে তত চাইবে। তাহলে এই অভাবটাকে দেখা যাচ্ছে যে দুই ভাগে, যে যে বস্তুগত, সুতরাং যে বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী যা মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম, হ্যাঁ, তা পাওয়ার আকাঙ্ক্ষাকেই, তা পাওয়ার আকাঙ্ক্ষাকেই বলা হচ্ছে অভাব। তাহলে অভাবের যে প্রয়োজন, তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় অভাবকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, দুই হচ্ছে আরামপ্রদ অভাব, তিন নম্বর হচ্ছে বিলাসজাত অভাব। অভাবটা কি? যে প্রয়োজনীয় অভাব।
প্রয়োজনীয় অভাব। 2 নম্বর হচ্ছে আরামপ্রদ প্রয়োজনীয় অভাব, আরামপ্রদ অভাব আর বিলাসজাত দ্রব্যের অভাব। প্রয়োজনীয় আরামপ্রদ অভাব। 3 নম্বর হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। অভাব কোনো শেষ নেই, যার যত আছে তার তত চাহিদা বা তত অভাব, যার যত আছে তার তত চাই। তাহলে এই অভাবের ভিত্তিতে অভাবকে বলা আছে 3 ভাগে ভাগ করা যায় বা শ্রেণী বিভাগ বলা যায়। একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, 2 নম্বর হচ্ছে আরামপ্রদ অভাব, 3 নম্বর হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। এখন প্রয়োজনীয় অভাবকে আবার কিন্তু আমাদের 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে ভাগ করতে পারি, আমি এটা পরে লিখছি। প্রয়োজনীয় অভাবকে আমরা 3 ভাগে দেখাতে পারি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রথম কি, মানুষের যদি খাদ্য না খাওয়া হয় তাহলে কি মানুষ বেঁচে থাকতে পারবে না। খাদ্য, পোশাক এবং বস্ত্র, এই 3টা হচ্ছে মানুষের প্রয়োজনীয় বা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব। এটা ছাড়া সে 1 দিন বা 2 দিন 4 দিন 5 দিন সে বাঁচতে হবে। তাকে বেঁচে থাকতে গেলে, সুস্থভাবে কাজ করতে গেলে তাকে অবশ্যই এই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, তাকে ঘুমাতে হবে। তাহলে তাহলে এই যে জীবন ধারণের জন্য তাকে সেই 3টে জিনিস অবশ্যই তাকে পূরণ করতে। তাহলে কি, যে খাদ্য, আমি সংক্ষেপে লিখছি, খাদ্য, বস্ত্র আর বাসস্থান। মানুষের প্রয়োজনীয় জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব। এবার চলে এসেছে যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব, আর একটা হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব। কি, দক্ষতার জন্য, দক্ষতার জন্য, দক্ষতার জন্য অভাব। দক্ষতার জন্য অভাব, দক্ষতার জন্য বোঝায় মানুষের কাজকর্মের জন্য। একজন মানুষ কাজের জন্য বা দক্ষতার জন্য তার খুবই প্রয়োজন, তার একটা মেশিন দরকার, তার ভালো পোশাক দরকার, তার পুষ্টিকর খাবার দরকার, যেগুলো না হলে সে পরিবেশে এসে যেতে পারবে না, তাকে সে কাজ করার শক্তি আসবে না। তাই জন্য তার বেঁচে থাকতে গেলে তার দক্ষতার জন্য তার এই অভাবগুলোকে বলা হয় দক্ষতার অভাব। ঠিক আছে, এবার আসছে অভ্যাসজনিত প্রয়োজনীয় অভাব। অভ্যাসজনিত প্রয়োজনীয় অভাব। অভ্যাস, অভ্যাস জনিত প্রয়োজনীয় অভাব। প্রয়োজনীয় অভাব, অভ্যাসজনিত প্রয়োজন অভাব মানে মানুষের এমন কিছু দ্রব্য ব্যবহার করতে করতে মানুষের এত অভ্যাস হয়ে যায় যে সেগুলোর অভাব, সেগুলো ব্যবহার সে বন্ধ করতে পারে না। এগুলো দ্রব্য ব্যবহার ব্যবহারের ফলে তাকে এমন অভ্যাস হয়ে যায়, সেগুলো ব্যবহার সে তার অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন একজন, এই অভাবগুলোকে বলা হয় অভ্যাসজনিত প্রয়োজনীয় অভাব। যেমন পান, সিগারেট, বিড়ি, এবং চা বা কফি। এখন অভ্যাস হয়ে গেছে অনেকে যে সে পান খায়, সে সিগারেট খায়, তাকে চা খেতে হয়। এগুলো তার হচ্ছে অভ্যাস জাতীয় প্রয়োজনীয় অভাব। তাহলে কি বলছে যে পান, সিগারেট,
চা বা কফি, চা বা কফি, এইগুলোকে বলা হয় অফারজনিত প্রয়োজনীয় অভাব। কেমন? এবার আসছে আমরা প্রয়োজনীয় অভাবের ক্লাসিফিকেশন গেল। এবার আসছে আমরা আরামপ্রদ অভাব। আরামপ্রদ অভাবটা কি? আরামটা হচ্ছে কি, উন্নত আমার ভাত মাছ মাংসের ব্যবস্থা আছে, কিন্তু আমার অতিরিক্ত আরামের জন্য আমাকে কি খেতে হবে? পোলাও খেতে হবে, মাংস খেতে হবে, বাড়িতে টিভি আনতে হবে, ফ্রিজ আনতে হবে, এই যে বৈদ্যুতিক পাখা দরকার, এগুলোকে বলা হচ্ছে আরামপ্রদ অভাব। একটু আরামের জন্য আমার এইটুকু প্রয়োজন, এগুলোকে বলা হয় আরামপ্রদ অভাব। এবং সর্বশেষ যেটা আছে বিলাসজাত দ্রব্যর অভাব। বিলাস দ্রব্যর অভাবটা কি? বিলাস হচ্ছে কি, সুন্দর বাস বাড়ি বা বিলাসবহুল বাড়ি দরকার বা অট্টালিকা দরকার, হ্যাঁ, গাড়ি লাগবে, হ্যাঁ, এবং তার যে রাজকীয় যে খাবারগুলা, তার এই জাঁকজমকপূর্ণ বাসস্থান, খাবার ব্যবস্থা এবং রাজকীয় পোশাক, হ্যাঁ, এবং যে বৈদ্যুতিক যে এয়ার কন্ডিশন, হ্যাঁ, বা গাড়ি, এসি গাড়ি, এগুলোর সাথে তার হচ্ছে বিলাসজাত দ্রব্য অভাব। এখন তোমাদের এই অধ্যায় থেকে জানতে পারলে এখন প্রশ্ন আসতে পারে তোমাদের, মানুষ প্রথমে কোন ধরনের অভাব অনুভব করে? মানুষ প্রথমে কোন ধরনের অভাব অনুভব করে, বা কোন ধরনের, বা মানুষ প্রথমে কোন ধরনের অভাব পূরণ করে? আসতে পারে। হ্যাঁ, তোমাদের তো তোমরা ক্লাসে নাই, তোমাদের সাথে আমরা সেভাবে কথা বলবো, তোমরা জানতে পারবা এবং তোমরা নিয়মিত ক্লাসে ক্লাস করো। যেমন তোমাদের এই করোনাকালীন সময়ে তোমাদের সাথে আমাদের এখন দেখা হচ্ছে না, কিন্তু তোমাদের এখন প্রথম প্রয়োজন হয়ে গেছে একটা অ্যান্ড্রয়েড ফোন। কেননা তোমাদের ক্লাস যদি করতে হয় অ্যান্ড্রয়েড ফোনের দরকার। শুধু অ্যান্ড্রয়েড ফোন হলে হবে না, তোমাকে প্রতিদিন নেট কিনতে হবে এবং তারপরে তোমাদের সাথে তোমরা আমাদের ক্লাসটা ফলো করতে পারবো। তাহলে তোমাদের ভাত মাছের মতনই তোমাদের স্টুডেন্ট, যেহেতু তোমাদের বাবাদের কাছে বা পরিবারের কাছে বলছো যে আমাদের এই অ্যান্ড্রয়েড ফোন খুবই দরকার, তাহলে এটা কিন্তু একটা অভাব। বর্তমান সময়ের প্রকৃতিতে এটা কিন্তু একটা অভাব। সেটা তুমি প্রয়োজনীয় অভাব, না আরামপ্রদ অভাব, না বিলাসযোগ্য দ্রব্য অভাব। কিছুদিন আগেও যেটা তোমার বিলাসযোগ্য দ্রব্যর অভাব হলেও, হ্যাঁ, এখন বা আরামপ্রদ অভাব হলেও এখন কিন্তু তা প্রয়োজনীয় অভাব হয়ে গেছে, তাই না? কেননা তুমি কিন্তু ক্লাসরুম ছাড়া ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো না। তাহলে তোমরা কিন্তু বাসায় এই জিনিসগুলো ভালো করে একটু পড়ো, তাহলে দেখবা তোমরা অল্পতেই সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আসছে অর্থনীতিতে। আমি যেহেতু সময় কম, তোমাদের সাথে আমি মূলগুলো আলোচনা করে তোমরা বাসায় একটু বইয়ের হেল্প নিয়ে পড়ে ফেলো। হ্যাঁ, যদি ক্লাসে আমাদের সমস্যা আছে বা সবসময় পাওয়া যায় না, তো আজকে আমি আরেকটা দুষ্প্রাপ্য বা সম্পদের দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধ সম্পদ বা, হ্যাঁ, এই আলোচনা করব। দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? সম্পদ সীমিত, সীমাবদ্ধ সম্পদ। আমাদের অভাব তো অসীম, তাই না? অভাব অভাব অভাব, অভাবের যে আকাঙ্ক্ষা, এই জন্য কি করি আমরা? সবসময় অভাব পূরণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাই, সংগ্রাম করি। এটা কিন্তু একটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্য বা সীমাবদ্ধ সম্পদ। সীমাবদ্ধ কি, দুষ্প্রাপ্যটা কি আগে তাই বলি। যে অর্থনীতিবিদরা দুষ্প্রাপ্য বলতে বুঝিয়েছেন কোনো কিছু পাওয়া যায় না বা অতি সামান্য পরিসরে পাওয়া যায় না, এমন বুঝায় না। পাওয়া মোটেও যায় না বা সামান্য পরিসরে পাওয়া যায়, সেটা বোঝায় না। দুষ্প্রাপ্যটা বলতে বুঝাইছেন তারা যে কোনো কিছু যা সবার অভাবকে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করতে পারে, কোনো কিছু যা সবার অভাবকে সম্পূর্ণ ভাবে পরিতৃপ্ত করতে পারে না। মানে এটা তোমরা ক্লিয়ার, বই পড়লে আরো বুঝতে পারবা। যে বলতে যে দুষ্প্রাপ্যতা বলতে কোনো কিছু সামান্য বা অল্প পাওয়া না, এমন যে মানুষকে সম্পূর্ণ
পরিপূর্ণ বা পরিপূর্ণভাবে তৃপ্তি পাওয়া বা অভাব পরিতৃপ্ত করতে পারে না, কেননা মানুষের অভাব অসীম। অভাব পূরণের উপকরণগুলো খুবই সীমিত। মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, গাড়ি সবই কিন্তু সীমিত। সুতরাং মানুষের অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকেই দুষ্প্রাপ্যতা বলা হয়েছে। মানুষের অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকেই দুষ্প্রাপ্যতা বলেছে। তাহলে দুষ্প্রাপ্যতাটা কি? যে দুষ্প্রাপ্য শব্দে কোনো কিছু পাওয়া যায় না বা সামান্য পাওয়া যায় তা না, কিন্তু দুষ্প্রাপ্য বলতে বোঝাচ্ছে যে একজন মানুষের বা প্রত্যেকটা মানুষের সমাজে সম্পূর্ণভাবে বা পরিপূর্ণভাবে পরিতৃপ্তি করতে পারে না, কেননা মানুষের অভাব কি? অসীম। একটি অভাব পূরণ হওয়ার সাথে সাথে আরো হাজারো অভাব তার সম্মুখে এসে উপস্থিত হয়। এই সব উপকরণগুলো যে দ্রব্য বা দ্রব্য সামগ্রী মানুষের অভাব মোচন করবে সেসব সবই সীমিত। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সবই কিন্তু সীমিত। মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন করে বা বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে সংগ্রাম করে তাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হয়। এটা কিন্তু অভাব আছে বলেই এবং দুষ্প্রাপ্য সম্পদ বা সম্পদের সীমাবদ্ধতা থেকেই কিন্তু মানুষের এই প্রতিনিয়ত যে লড়াই। এটা কিন্তু সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের কিন্তু অনেকগুলো অভাব হয়, যেমন আমাদের ব্রাশ লাগবে, জুতো লাগবে, খাবার লাগবে, এও কিন্তু একটা লড়াই। তাহলে এটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু না চাইতে পেয়ে যাচ্ছে না, আমাদের জন্য এতে কি করতে হচ্ছে? চেষ্টা চালাতে হচ্ছে। তাহলে কি যে এটা কারণ কি? সম্পদ আমাদের সীমিত। তাহলে দুষ্প্রাপ্যটা কি? যে মানুষের অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকেই দুষ্প্রাপ্য বলে। মানুষের অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকে মানুষের অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। তাহলে আমাদের এটা হলো অর্থনৈতিক সমস্যা। প্রথম যে মৌলিক যে অর্থনৈতিক সমস্যা সেটা হচ্ছে অসীম অভাব, এবং তারপর হচ্ছে যে সম্পদের দুষ্প্রাপ্যতা বা সীমিত সম্পদ, এটা আলোচনা। এবং তৃতীয় সমস্যাটা হচ্ছে কি? যে অভাব পূরণের জন্য যথোপযুক্ত সম্পদ বাছাই বা নির্বাচন করা। তা কি? নির্বাচন করা। অর্থাৎ আমার অভাব আছে, আমার সম্পদের সীমাবদ্ধতাও আছে, কিন্তু তারপরে আমাদের বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে। আমি কিভাবে? আমার ক্ষুধা লেগেছে, কিন্তু আমি পোলাও দিয়ে আমার অভাব পূরণ করবো না চাইনিজ দিয়ে না সাদা ভাত দিয়ে, সেটা আগে নির্বাচন করতে হবে। তাহলে কিন্তু আমি এই নির্বাচন বা বাছাইটাই কিন্তু অর্থনীতির 3 নম্বর সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে যে নির্বাচন প্রবলেম, যে অর্থনৈতিক মৌলিক সমস্যা হচ্ছে 3টি। একটা হচ্ছে অসীম অভাব, 2 সম্পদের সীমাবদ্ধতা বা দুষ্প্রাপ্যতা, এবং 3 নম্বর হচ্ছে নির্বাচন সমস্যা। যখন বুঝবো তোমার ছবি দেখা যাচ্ছে না তখন সমস্যা, এর আগে সমস্যা আর বল অসুবিধা নেই। নির্বাচন মানে যে নির্বাচন সমস্যা বা তোমাদের সাথে আলোচনা করব। নির্বাচন সমস্যা হচ্ছে নির্বাচন সমস্যা
সমস্যা বা প্রবলেম অফ চয়েস, প্রবলেম অফ চয়েস। নির্বাচন মানে বাছাই করাকে বোঝায়। অসীম অভাব ও দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় করতে গিয়ে মানুষকে সম্পদের বিকল্প ব্যবহার করে তখন মানুষ নির্বাচন সমস্যায় পড়তে হয়, তখন মানুষকে নির্বাচন সমস্যার সমাধান করতে হয়। নির্বাচন সমস্যা তিন ধরনের, একটা হচ্ছে কি বিকল্প দ্রব্যসামগ্রীর অভাব, অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদ। তাহলে নির্বাচনটা কি, আমাদের অভাবের কোনো শেষ নেই কিন্তু সম্পদ সীমিত। তো অসীম অভাব এবং সীমাবদ্ধ সম্পদের মধ্যে থেকে আমাদের নির্বাচন করতে হবে কোন অভাবটা আমাদের আগে প্রয়োজন করা বা নির্বাচন বা যাচাই করতে হবে বা চয়েস করতে হবে, পছন্দ করতে হবে। তো এটা হচ্ছে যে একটা হচ্ছে বিকল্প অভাব সময়ের মধ্যে সমন্বয় সাধন করা বিকল্প। তো এই নির্বাচন সমস্যা কিন্তু তিন ধরনের। নির্বাচন সমস্যা, নির্বাচন তিন ধরনের। নির্বাচন সমস্যা তিন ধরনের, একটা হচ্ছে বিকল্প অভাব সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ অভাব যাচাই, বিকল্প অভাব সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ অভাব যাচাই, বিকল্প তাহলে যে বিকল্প দ্রব্য সময়ের মধ্যে বিকল্প অভাব সময়ের মধ্যে বিকল্প দ্রব্য সময়ের মধ্যে সমন্বয়। তাহলে তোমাদের যেটুকু আলোচনা করছি সেটা ভালো করে পড়ো আর পড়াটাকে টিটিএম করে ফেলো। টিটিএম মানে কি জানো? টানা টুটস্থ মুখস্থ। যদি আজকে এইটুকু যেটুকু আলোচনা করছি এটুকু যদি ভালো করে মুখস্থ করো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে জিনিসগুলো করতে বা মনে করতে বা মুখস্থ করতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।